কিছু দূর থেকে একজন গার্ডের চিৎকার করে ওঠে। শুভ্র তাড়াতাড়ি দৌড়ে যায় সেই দিকে। গার্ডটি শুভ্রকে উদ্দেশ্য করলে, গার্ড স্যার, এইদিকে একটা জুতো পেয়েছি, মনে হচ্ছে ম্যাডাম আশেপাশে আছে। শুভ্র লোকটার হাতে থাকা জুতোর দিকে তাকায়। এটা তো রোদের একটা জুতো। একটা তারা খাদের পাশে পেয়েছিল, আর একটা ওই জঙ্গলে। শুভ্র অজানা ভয়ে কেঁপে ওঠে। তার রোদ কোনো বিপদে নেই তো? শুভ্রের অস্থিরতা আরও বাড়ে। ঘন ঘন শ্বাস ফেলছে, মনে হচ্ছে রোদবিহীন তার প্রাণটা চলে যাবে। শুভ্র কয়েক সেকেন্ড ঘন ঘন শ্বাস ফেলে নিজেকে শান্ত করে রবিনকে ডেকে বলে, রবিন, আশপাশটা ভালো করে খোঁজ, রোদ এই আশেপাশে আছে। রবিন দ্রুত আশেপাশের লোক ছড়িয়ে দেয়। এদিকে রুহি, নীলা, হেনা বেগম, নিলয় শুভ্রের ফার্ম হাউসে। রুহি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। নীলা, হেনা বেগম জেগে আছে। রাত 1টা। হঠাৎ ড্রয়িং রুম থেকে কলিং বেলের শব্দ আসে। এত রাতে কলিং বেলের শব্দ! তিনজন কপাল কুঁচকে। নীলা সাথে সাথে উঠে দাঁড়ায়। তারপর ড্রয়িং রুমের দিকে যায়। হেনা বেগম নীলা আসছে পিছে পিছে। একা দাঁড়ে। কলিং বেল বেজে চলছে। দরজার কাছাকাছি আসতে আরাফ চৌধুরীর কণ্ঠ শোনা যায়। নীলের সাথে সাথে দরজা খুলে দেয়। দরজার সামনে আরাফ চৌধুরী, তার পাশে অয়ন দাঁড়ানো। হেনা বেগম আরাফ চৌধুরী অয়নকে দেখে সামনে এগিয়ে যায়। আরাফ চৌধুরী অয়ন রুমের ভিতর ঢুকে। দুজনকে দেখে বোঝা যাচ্ছে তারা কত চিন্তিত। চেহারা মলিন। অয়নের মুখ শুকিয়ে গেছে। আরাফ চৌধুরী ব্যস্ত কণ্ঠে হেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে, আরাফ চৌধুরী, মা রোদ কোথায়? রোদের কোনো খোঁজ পেলে? হেনা বেগম আঁচলে মুখ গুজে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, হেনা, আরাফ আমাদের রোদের কোনো খোঁজ পায়নি এখনো। তুই আমার রোদকে এনে দে বাবা, এনে দে। আরাফ চৌধুরীর চোখে মুখে চিন্তার ছাপ। অয়নের চোখ মুখ ফ্যাকাশে। বাড়িতে এত বড় বিপদ, তারা দুজনে বিদেশে অফিসের কাছে আটকে গেছে। ফ্লাইটের টিকিট পায়নি, সে আসবে ঝামেলার জন্য এতদিন আটকে ছিল। আরাফ চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে হেনা বেগমকে আশ্বস্ত করেন। আরাফ চৌধুরী, মা তুমি চিন্তা করো না, রোদ মাকে খুব তাড়াতাড়ি খুঁজে আনবো। কথা শেষ করে বের হয়ে আসেন বাড়ি থেকে। সাথে সাথে অয়নও। আরাফ চৌধুরী নিজের বডিগার্ড নিয়ে বের হন। রোদকে খুঁজতে থাকে অয়নও। এইদিকে রোদ পাশে থাকা একটা টেবিলের সাথে সাথে পিছুতে পিছুতে একটা নিজের পিঠ ঠেকায়। পিছে যাওয়ায় আর কোনো জায়গা নেই। রোদ বারবার আল্লাহকে ডাকছে আর বিড়বিড় করছে, আল্লাহ আমার ইজ্জত রক্ষা করুন, এই জানোয়ারের কাছ থেকে বাঁচান আমায়। সামনে থাকা লোকটা আর বিশ্রীভাবে হাসে। রোদ ঘৃণায় চোখ মুখ ফিরিয়ে নেয়। মনে মনে বলে ওঠে, শুভ্র ভাই কোথায় আপনি? প্লিজ বাঁচান আমায়, প্লিজ। রোদ জোরে জোরে কেঁদে ওঠে। আর সামনে থাকা লোকটি যেন রোদের কান্নায় মজা পাচ্ছে। রোদ বারবার শুভ্রের মুখটা ভেসে উঠছে চোখের সামনে। রোদ কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। আর সামনে থাকা লোকটা আরও এগিয়ে যায়। রোদ আশপাশে আর চোখে তাকায়, মনে মনে নিজেকে শক্ত করে। টেবিলের নিচে একটা হ্যারিকেনের মতো। রোদ আস্তে করে হাত বাড়িয়ে এক হাত দিয়ে শক্ত করে চেপে ধরে। রোদ চুপ করে সেই অবস্থায় বসে আছে। লোকটা এগিয়ে এসে রোদকে ধরতে যাবে, এমন সময় রোদ হ্যারিকেন নিয়ে মুখে সজোরে আঘাত মারে। লোকটা জোরে মুখ দিয়ে চিৎকার করে ওঠে। রোদ বসা থেকে উঠে দরজার দিকে যায়। তাড়াতাড়ি দরজা খুলতে যায়, কিন্তু দরজা কোনোভাবেই খুলতে পারছে না। লোকটি পিছন থেকে রোদের হিজাবের উপর চুলের মুঠি ধরে রাগে বিশ্রী ভাষায় বলে, তোর তেজ কত, হ্যাঁ? আমাকে আঘাত করিস, তোকে আমি শেষ করে ফেলবো। রোদ ব্যথায় কুঁকড়ে ওঠে। লোকটা রোদের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরায়। রোদ ছোটাছুটি করতে থাকে। লোকটা কেলিয়ে হাসতে হাসতে বলে, আজ তোকে কেউ বাঁচাতে পারবে না, আজ তুই শেষ। রোদকে টেনে টেনে নিয়ে যায় বিছানার দিকে। রোদ ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দেয়। রোদ বারবার আল্লাহকে ডাকছে। লোকটা যখনই রোদের উপর ঝাঁপিয়ে পড়ে, রোদ সাথে সাথে অন্যদিকে চলে যায়। লোকটা রাগে আবার ফুঁসে ওঠে। রোদ আবার উঠে দরজার কাছে যায়। দরজার কাছে যাওয়ার আগে রোদের হাত শক্ত করে ধরে নিজের দিকে ঘোরায়। লোকটি যখনই রোদকে জড়িয়ে ধরতে যাবে, এমন সময় রোদ একটা কাজ করে বসে। লোকটার পুরুষ বরাবর হাঁটু দিয়ে লাথ মারে। সঙ্গে সঙ্গে লোকটা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ে। রোদ পাশে পড়ে থাকা মদের বোতল নিয়ে সজোরে বাড়ি মারে লোকটার মাথায়। লোকটা মাথা ধরে জোরে চিৎকার করে দেয়। রোদ তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে যায়। মাটিতে পড়ে থাকা লোকটা ব্যথায় কাতরাতে থাকে। জোরে চিৎকার করে তার সাঙ্গপাঙ্গকে ডাকে। সবাই দৌড়ে এসে ঘরে ঢুকে অবাক হয়ে তাকিয়েছে।
মাটিতে পড়ে থাকা লোকটা বাজে ভাষায় ধরে, শালিকে ধর, আজ যেন পালাতে না পারে। ঘরের ভিতরে থাকা লোকগুলো বেরিয়ে যায়। রোদ একবার রুমে থাকা মেয়েগুলো ঘরের দিকে যেতে নেয়। এমন সময় কিছু একটা পা বেজে পড়ে যায় মাটির উপর। রোদ ব্যথায় বলে চিৎকার করে ওঠে। পায়ের নখ মনে হয় ভেঙে গেছে। রোদ উঠে বসে, অন্ধকারে সেরকম কিছুই দেখা যাচ্ছে না। রোদের পায়ের কাছে নিজের কাঁধের ব্যাগটা। রোদ উঠে যেতে নেবে এমন সময় পেছন থেকে শব্দ আসে। একজন বলে ওঠে, ওই তো সেরি, ধর সেরি রে। রোদ ভয়ে হাতে থেকে ব্যাগটা শক্ত করে চেপে ধরে। কোনোভাবে এই লোকগুলোর কাছে ধরা পড়লে চলবে না। এখন যদি ওই মেয়েগুলোর কাছে যায় তো ওই বাজে লোকগুলোর কাছে ধরা পড়ে যাবে, তখন আর কেউ বাঁচাতে পারবে না। রোদ ব্যথা পায়ে উঠে দাঁড়ায়। লোকগুলোর কাছাকাছি এসে গেছে। রোদ হাতে থাকা ব্যাগটা শক্ত করে চেপে ধরে। অন্ধকারের প্রাণপণে দৌড়াতে থাকে। অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না, বারবার হাতটা কাছে। পেছন থেকে লোকগুলো আসার শব্দ আসছে। রোদ এত দৌড়াচ্ছে যেন পথ আগাচ্ছে। পুরো শরীর থরথর করে কাঁপছে। বারবার আল্লাহকে ডাকছে আর বলছে, রোদ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে শক্তি দাও। গায়ে পা পর্যন্ত গ্রাউন্ড থেকে বারবার পেঁচিয়ে পড়ে যাচ্ছে। রোদ এক হাতে ব্যাগ, অন্য হাতে জামা, এক প্রকার কোনো উপর ধরে দৌড়াচ্ছে। পেছন হাতে মশাল নিয়ে লোকগুলো রোদের পিছনে দাঁড়িয়েছে। রোদ সামনে অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। পিছন থেকে শব্দ করে আসে, ওই তো শালিকে দৌড়াচ্ছে, শালিকে। রোদ পিছন ফিরে আর তাকায় না। জোরে দৌড়াচ্ছে, শরীর আর কুলাচ্ছে না। রোদ একটু দূরে একটা জিপের পাশে লুকিয়ে যায়। আশেপাশের লোকগুলো এসে খুঁজতে থাকে আর বলে, এইখানে তো দেখলাম, কোথায় গেল? শালিকে যে করে হোক ধরতে হবে, তা না হলে একবার পুলিশের কাছে পৌঁছলে আমরা শেষ। তাদের মধ্যে একজন বলে ওঠে, ওই সামনের দিকটায় চল, ওই দিকে গেছে মনে হয়। সবাই লোকগুলোর কথা সায় জানিয়ে সামনে চলে যায়। রোদ মনে মনে ওঠে, তার মানে এই লোকগুলো জঙ্গলি না, সাধারণ মানুষ, মেয়েদের ধরে বিদেশে পাচার করে। রোদ কাঁপা কাঁপা হাতে নিজের এক হাতে থাকা ব্যাগটা ধরে। পর মুহূর্তে কিছু একটা মনে আসে। রোদের সমস্ত শরীর এখন থরথর করে কাঁপছে। কাঁপা হাতে অন্ধকার হাতের ব্যাগ খুলে নিজের ফোন বের করে পাশে টিপ দিতেই দেখে ফোন অফ। আস্তে করে ফোন খুলে আশেপাশে চোখ বুলে ফোনটা খুলে নিজের পেটের সাথে চেপে ধরে। ফোন খুলে চোখ পড়ে রুহি, নীলার অনেকগুলো কল আর শুভ্রের কল লিস্টের নাম্বার। রোদ ফোনের আলো কমিয়ে আশেপাশে চোখ বুলিয়ে দেয়। শুভ্রের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কেউ ফোন তুলছে না। একবার দুবার করে 5বার কল করে শুভ্রকে। রোদের ভয়টা যেন আরো বেড়ে যায়। মুখে কাপড় চেপে ডুকরে কেঁদে ওঠে। আল্লাহকে ডাকছে বারবার, একটা বার যেন ফোনটা তোলে। এদিকে শুভ্র অন্যায় হয়ে ঘুরছে। এই প্রথমবার তার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। এদিকে সে প্যান্টের পকেটে থাকা ফোনটা বেজেই যাচ্ছে, সে খেয়াল করেনি। শুভ্রের কাছে রবিন এসে মাথা নিচু করে শুভ্রকে উদ্দেশ্য বলে, স্যার, ওইদিকে যতগুলো জঙ্গল আসে আশেপাশে এলাকা সব খোঁজা শেষ, এখন শুধু পিছনে একটা জঙ্গল খোঁজা বাকি। স্যার, সেটা নাকি খুব ভয়ানক, আশেপাশে অন্ধকার, ওই দিকটায় নাকি জঙ্গলিদের ব্যবসা, খুব বিপজ্জনক। রবিন আবার কিছু বলতে যাবে, তখনই শুভ্রের ফ্রেন্ড বুঝে ওঠে। রবিন সাথে সাথে শুভ্রকে বলে, স্যার, আপনার ফোন বাজছে। শুভ্র তখনও কোনো হেলদোল নেই। রবিন আবার খুব জোরে বলে, স্যার, আপনার ফোন বাজছে। শুভ্র এবার রবিনের দিকে ভুরু কুচকে তাকায়। রবিন বিষয়টা বুঝতে পারে। শুভ্র ইশারা করে শুভ্রকে ইশারা করে। শুভ্র এবার খেয়াল করে ফোন, সাথে সাথে ফোন কানে হাতে নেয়। ফোনের স্ক্রিনে ছোট্ট ফুল নামে একটা নাম্বার ভেসে আসছে। শুভ্রের চোখে মুখে খুশির ঝিলিক। কাঁপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কানে নেয়। ফোনের অপর পাশ থেকে রোদ বলে ওঠে, শুভ্র ভাই, আপনি কোথায়? প্লিজ আমাকে বাঁচান, আমার গায়ে কলঙ্কের দাগ লাগতে দিয়েন না, আমি মরে যাব ওই পশুগুলোর আমাকে নোংরা হাত দিয়ে স্পর্শ করলে। প্লিজ আমাকে বাঁচান, আমার শরীরে পরপুরুষের হাত লাগতে দিয়েন না। শুভ্র রোদের এমন কথা শুনে রোদকে হারানোর ভয়ে পুরো শরীর কাঁপছে, চোখে পানি। শুভ্র বিচলিত হয়ে বলে, কিচ্ছু হবে না পাখি, কিচ্ছু হবে না, আমি আসছি। আমি বেঁচে থাকতে তোমার গায়ে একটা লোম স্পর্শ করতে পারবে না। রোদ শুভ্রের এমন কথা শুনে জোরে শব্দ করে কেঁদে দেয়। হঠাৎ একজন লোক চিৎকার করলো, এই তোরা কই? শালি এই ঝোপের মধ্যে লুকিয়েছে, শালিকে ধর তাড়াতাড়ি। রোদ ভয়ে নিজের মুখ চেপে ধরে। ফোনের অপর পাশ থেকে গলা শুকিয়ে গুলো শুনে শুভ্রের গলা শুকিয়েছে। রোদ হাতে থাকা ফোনটা ব্যাগেই ফেলে এক হাতে ফোন ধরে দৌড়ে বেরিয়ে যায়। পিছনের লোকগুলো জোরে চিৎকার করে বলে, ওই শালিকে ধর, পালাচ্ছে, ধর শালিকে।
আজকে তোকে ছাড়বো না। রোদ প্রাণ ভরে দৌড়াতে থাকে, হাতে থাকা ফোন। শুভ্র লাইনে হ্যালো হ্যালো করে। রোদ ফোনটা কাছে এনে বলে, আপনার রোদ বাঁচবে না শুভ্র ভাই, আমাকে বাঁচান, আমার সতীত্বের দাগ লাগতে দিয়েন না। রোদের এমন কথা শুভ্রের রুহু অব্দি কেঁপে ওঠে। ফোনের লাইন কেটে যায় নেটওয়ার্কের সমস্যার জন্য। শুভ্র যেন আরো পাগলের মতো খুঁজে যায়, এত ঝামেলা আর রোদকে খুঁজে পাচ্ছে না। এই টেনশনে ভুলে গেছিল যে রোদকে সে একটা ফোন দিয়েছিল। ও শিট, আমি এতটা কেয়ারলেস কী করলাম। শুভ্র জোরে চিৎকার করে রবিনকে বলে, রবিন, আমার রোদ বিপদে আছে, সব খবর দে, এদিকে আছে হয়তো। শুভ্রের এমন চিৎকার, আশেপাশে বডিগার্ডগুলো আসে। শুভ্র হেনকার ছেড়ে বলে, আজ যদি আমার রোদের কিছু হয় তো এই জমিনে রক্তের বন্যা বইবে। সবাই ভয়ে কেঁপে ওঠে শুভ্রর হুঙ্কারে। সবাই পুরো জঙ্গলের ওদিকে দৌড়ায়। পুরো জঙ্গলের আলোতে মনে হচ্ছে রাত বেরোতে। শুভ্র পাগলের মতো এগোয় জঙ্গলের দিকে, বারবার কল দিচ্ছে কিন্তু যাচ্ছে না। রোদের পিছন থেকে লোকগুলো দৌড়ে আসছে। রোদ হঠাৎ গাছের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। কপাল ফেটে রক্ত পড়ছে। পিছনগুলো লোকগুলো এগিয়ে আসছে রোদের দিকে। রোদ এক হাত নিজের কপাল চেপে ধরে। রোদ ওঠার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। মনের সম্মান শুভ্রকে ডেকে যাচ্ছে, একবার হয়তো আল্লাহ তার সহায় হবেন না। রোদ চোখে মুখ ব্যথায় খিচে ওঠে, আস্তে আস্তে উঠে দাঁড়ায়, পা খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনের দিকে হাঁটছে। ব্যথায় যেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে। পিছনের লোকগুলো খুব কাছে, একটু দাঁড়ালে তাদের কাছে ধরা পড়ে যাবে। রোদ পেছনের দিকে তাকিয়ে অন্ধকারে আবার দৌড় দেয়। প্রায় কাছে চলে এসে লোকগুলো। রোদ চোখ বন্ধ, মুখ খিচে করে বন্ধ করে অন্ধকারে কিছু না দেখে দৌড়াচ্ছে। রোদ কারোর সাথে সজোরে ধাক্কা খায়। শুভ্র এক হাতে ফোন, অন্য হাতে টর্চ টাইটটা দূরে ছিটকে পড়ে। রোদ পিছন থেকে শক্তপোক্ত এক শরীরের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়, আধহত চোখ বুলে। দূরে থাকা টর্চের আলোতে রোদের মুখ দেখে চিনে ফেলতে এক সেকেন্ড সময় লাগে না শুভ্র। শুভ্র দৌড়ে এসে রোদকে জড়িয়ে ধরে। শুভ্রের চেহারা ভালো করে দেখে না রোদ। ভয়ে ভয়ে কেঁদে উঠে বলে, প্লিজ আমাকে নোংরা হাতে স্পর্শ করবেন না, অপবিত্র করবেন না, তার থেকে আমাকে মেরে ফেলুন প্লিজ, এত বড় পাপ কাজ করেন না। শুভ্রের মনে হচ্ছে যেন প্রাণ পাখিটা ফিরে পেয়েছে। রোদকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে, রিল্যাক্স আর, আমি তোর শুভ্র ভাই, আমি থাকতে তোর গায়ে লোম কেউ ছুঁতে পারবে না। রোদের শরীর যেন নিস্তেজ। শুভ্র রোদকে ছেড়ে দু হাতে গাল ধরে পুরো মুখে চুমু খায় পাগলের মতো। শুভ্রের চোখে পানি। রোদ আবছা আলোয় শুভ্রের মুখে দেখে শুভ্রের গলা জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলে। কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলা বলে, রোদ, আমাকে বাঁচান শুভ্র ভাই, ওই লোকগুলো আমাকে নোংরাভাবে ছুঁয়ে চাইছে, আমাকে প্লিজ বাঁচান, আপনি ছাড়া অন্য পুরুষের স্পর্শ আমার শরীরে লাগতে দিয়ে না। শুভ্র চোখে পানি রোদকে ছাড়িয়ে চোখের মুখে বলে, রিল্যাক্স পাখি, কিচ্ছু হবে না, তোর শুভ্র ভাই এসে গেছে, কিচ্ছু হবে না। জান, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তোকে কেউ ছোঁয়া তো দূরের কথা, তোর আশপাশে ঘেঁচতেও পারবে না। রোদের কপাল ফেটে রক্ত পড়ছে, পুরো মুখে রক্তে লাল হয়ে গেছে। হঠাৎ পিছন থেকে শুভ্রের মাথায় জোরে কেউ বাড়ি মারে। শুভ্র মাথায় আঘাতে সামনের দিকে ঝুঁকে পড়ে। এক হাত দিয়ে রোদকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়, অন্য হাত দিয়ে গান বের করে পিছন থেকে দেখে দক্ষ হাতে বন্দুক চালায়। রোদ শুভ্র বন্দুকের শব্দে শুভ্র বলে চিৎকার করে সেন্সলেস হয়ে পড়ে। শুভ্র বন্দুকের শব্দে রবিন ও বডিগার্ডগুলো আসে। আশপাশ থেকে সবাই ঘিরে ফেলে। শুভ্র রোদকে পাজাকোলা করে নিয়ে যায়। জঙ্গল থেকে বের হতে নিয়ে রবিনের দিকে পিছন ফিরে তাকিয়ে বলে, রবিন, একটাও যেন পালাতে না পারে, সবগুলো খাতির যত্ন করতে গোডাউনে নিয়ে আয়, আমি আসছি। রবিন শুভ্রের কথা সম্মতি জানায়। রোদ শুভ্র রোদকে কোলে নিয়ে জঙ্গল থেকে বের হতে হতে ফজর হয়ে গেছে। রোদের অবস্থা নাজেহাল। বাম পায়ে কাঁচা নখ উঠে গেছে, কপাল ফেটে রক্ত শুকিয়ে গেছে। রোদের এমন অবস্থা দেখে শুভ্রের বুকের ভেতর মোচড় দেহ হয়ে ওঠে। আর যদি ঠিক সময় না যেত আসতো, তাহলে ওই ছোট্ট ফুলটার ও জানোয়ারগুলোর কথা। শুভ্র বাকি কথাগুলো আর বলতে পারে না, রোদকে আরো নিজের সাথে আঁকড়ে ধরে। যাই হোক, আজকের পর থেকে এই ছোট্ট ফুলটার গায়ে কোনো আঁচ লাগতে দেবে না। 7 দিন পর, আজ প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। রোদ শুভ্রের কাছে আসে। সেদিন রাত্রে শুভ্র ডক্টর দেখিয়ে রাঙামাটি থেকে ঢাকায় এসে আরব চৌধুরী অয়ন শুভ্র রোদকে রাঙামাটিতে পায়নি।
শুভ্র রোদকে নিয়ে একা নিজের ফ্ল্যাটে আছে। হেনা বেগম কল করে জানিয়েছে রোদ তার কাছে আছে, প্রায় সুস্থ। কিন্তু হেনা বেগম রোদকে প্রথমে দেখার জন্য কান্নাকাটি করলেও শুভ্রের কাছে আছে যেন দমে যান। কারণ শুভ্র নিজেই বলছে রোদ পুরোপুরি সুস্থ হলে চৌধুরী বাড়িতে নিয়ে আসবে। সেদিন সকালে রুহি, নীলা, হেনা বেগম, রোমান, নিলয় সবাই রাঙামাটি থেকে ঢাকায় আসে। আরাফ চৌধুরী, অয়নও আসে। রোদের 7 দিনে অনেকটা ভয় আর আতঙ্কে ছিল। কোনোভাবে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা ভুলতে পারছিল না। এমনকি শুভ্রর কাছে আসলেও ভয়ে ভয়ে গুটিয়ে যেত। এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক। শুভ্র আজকে রোদকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে। রোদ গোলাপি রঙের একটা 3 পিস পরা, মাথায় ওড়না 2.5 পেচের মতো করে দেওয়া। শুভ্র গায়ে কালো শার্ট, কালো প্যান্ট। রোদ এতক্ষণ বাসার বাইরে দাঁড়িয়েছিল। শুভ্র গাড়ির দিকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকিয়েছে। শুভ্র যে রোদের কাছে এসে গেছে, রোদের তা খেয়াল নেই। শুভ্র গলা খাঁকড়ে দিয়ে রোদের দিকে তাকিয়ে মুচকি শুল, উফ, ও এভাবে তাকিয়েও না, আমার লজ্জা লাগছে। শুভ্রের এমন কথায় রোদ মুখ ভেঙচিয়ে চোখ ফিরিয়ে নেয় অন্যদিকে। শুভ্র রোদকে এমন করতে দেখে আবার হাসে। রোদকে কোনো কিছু বলতে না দিয়ে কোলে করে গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসে পড়ে। রোদ চোখ বড় বড় করে শুভ্রের দিকে তাকিয়ে বলে, এই কি করছেন? এইভাবে কোলে নিয়ে গাড়ি চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, প্লিজ ছাড়ুন। শুভ্র রোদকে আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরে, না, চুপ করে বসে থাকো তো। রোদ ছোটাছুটি করতে থাকে, তারপর বলে, আমাকে কোলে নিয়ে গাড়ি চালাতে সমস্যা হবে আপনার, ছাড়ুন। শুভ্র, এই 400 গ্রামকে নিয়ে গাড়ি ড্রাইভ করতে আমার কোনো সমস্যা হবে না। রোদ আবার কিছু বলতে নেবে, তখনই শুভ্র বলে ওঠে, আমার কোলের উপর বস। এইভাবে নড়াচড়া করে আমাকে উস্কানি দিও না বউ, তাহলে কিন্তু এইখানে বাস হবে, রুম পর্যন্ত কিন্তু আর যাওয়া হবে না। শুভ্রের এমন কথা শুনে রোদ সাথে সাথে চুপ হয়ে যায়। শুভ্র রোদের দিকে তাকিয়ে মুচকে আসে, গাড়ি স্টার্ট দেয়। 1 ঘন্টা পর গাড়ি থামে চৌধুরী বাড়ির সামনে। গাড়ি থামতে রোদ গাড়ি থেকে নামার জন্য শুভ্রের কোল থেকে নামতে নেয়। এমন সময় শুভ্র বলে, স্টপ রোদ। রোদ সাথে সাথে থেমে যায়। শুভ্র রোদকে কোলে নিয়ে সে অবস্থায় গাড়ি থেকে বের করে। রোদ অবাক হয়ে তাকিয়ে থাকে শুভ্রর দিকে। সে তো সুস্থ, তাহলে এইভাবে কোলে নিয়ে যাওয়ার দরকার কি? রোদের ভাবনার মাঝে শুভ্র বাড়ির কলিং সামনে দাঁড়ায়, কলিং বেল বাজায়। কলিং বেলের শব্দে রোদের ভাবনার ছেদ ঘটে। বাড়ির কাজের মেয়ে দরজা খুলে। রোদ শুভ্রকে একসাথে দেখে দৌড়ে যায় হেনা বেগমের কাছে। শুভ্র সিঁড়ি বেয়ে পা বাড়ায় নিজের রুমে। রোদকে শুয়ে দিবে। রোদের মাথায় হাত বুলি বলে, এইখানে চুপচাপ শুয়ে থাকবে, রুম থেকে একদম বের হওয়ার দরকার নেই, সব কিছু রুমের মধ্যে পেয়ে যাবে। কথা শেষ করে আর দাঁড়ায় না শুভ্র। রুম থেকে বের হতে নিলে দেখে হেনা বেগম আর রুহি দাঁড়ানো। শুভ্র হেনা বেগম রুহিকে উদ্দেশ্য করে বলে, দাদি, রোদের খেয়াল রেখো আর রুম থেকে যেন বের না হয়। কথাগুলো বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায় নিজ কাজে। রুহি হেনা বেগম রোদকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কতদিন হয়ে গেছে নাতনিকে দেখে না। শুভ্র কোথায় নিয়ে গেছিল সেটা হেনা বেগম বা অন্য কেউ জানতো না। হেনা বেগম রোদের সাথে কথা বলে রুম থেকে চলে যায় রোদের জন্য খাবার আনতে। হেনা বেগম যেতে রুহি রোদের 2 হাত ধরে কান্না ভেজায় কণ্ঠে বলে, আমায় মাফ করিস রোদ, আমি তোর খেয়াল রাখতে পারিনি, আমার জন্য তুই এত বড় বিপদে পড়ছিলি। রোদ রুহিকে এক হাতে জড়িয়ে ধরে রুহিকে বলে, আরে নিজের দোষ দাও বাদ দে, তোর এখানে কোনো ভুল নেই। আর বিপদ তো আর বলে কয়ে আসে না। এখন আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায়। রোদের কথায় শান্ত হয় রুহি, চোখে মুখে রোদকে জড়িয়ে ধরে, আল্লাহ আমাদের ভাইয়ের আত্মনা সচ্ছে, আমাদের দোয়া কবুল করছে। রোদ ভুরু কুচকে তাকায়। রুহি বিষয়টা বুঝতে পেরে বলে ওঠে, ভাইয়া তোর জন্য ও পা। রুহি বাকি কথা বলতে পারে না। হেনা বেগম রুমে এসে এ বলে, হেনা বেগম, পরে গল্প করিস তোরা, এখন রোদকে খেতে দে। আর নীলাও আসছে। রোদের বাড়ি ফেরার কথা শুনে রোদ রুহি দুজনে হাসে। হেনা বেগম রোদকে খাইয়ে দিলেন, আবার নিচে চলে যায়। এর মধ্যে নীলাও এসে পড়ে। রোদ, রুহি, নীলা মিলে দুপুরে আড্ডা দেয়। এখন বিকাল 4টা। শুভ্র যে সকালে বাড়ি থেকে বের হয়ে গেছে এখনো পর্যন্ত আসেনি। রাত ছাড়া হয়তো আসবে না। নীলা দুপুরে খাওয়া দাওয়া করে চলে গেছে। অহনা, টিনা আর নীরার হাজবেন্ড এসেছিল রোদকে দেখতে, দেখে আবার চলে গেছে। অহনা টিনা এখনো বাড়িতে আছে। বাড়িতে আসার পর থেকে রোদ হাসি বেগম আর রিয়াকে দেখেনি কোথাও। বিষটা তার চোখ এড়ায়নি। এইসব ভাবনাটা রোদ
ছাদের এক কোণে দাঁড়িয়ে ভাবছিল। এমন সময় পেছন থেকে কেউ বলে ওঠে, কেমন আছো রোদ? রোদ সাথে সাথে পিছনে তাকায়। অয়নকে দেখে প্রথমে ঘাবড়ে যায়, পর মুহূর্তে নিজেকে স্বাভাবিক করে। আলহামদুলিল্লাহ, ভালো। রোদ মাথা নিচু করে পুনরায় আছে। অয়ন পুনরায় বলে, মাথা নিচু করে আছো কেন? রোদ মাথা তুলে অয়নের দিকে তাকায়। অয়নের চোখ দুটো ছলছল করছে। রোদ আবার সাথে সাথে মাথা নিচু করে আস্তে করে বলে, কিছু বলবেন অয়ন ভাই? ভালোবাসি রোদ। রোদ বিরক্ত হয়, প্লিজ ভাইয়া এসব বলবে না। তুমি যতবার না বলবে আমি ততবার বলবো ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। এসব পাগলামি বাদ দিন। আমি বিবাহিত, সেটা আপনার অজানা নয়। দয়া করে আমাকে আল্লাহর কাছে পাপের ভাগিদার বানাবেন না। অয়নের চোখের কোণে পানি। অয়ন রোদকে বলে, আমি তোমাকে এত করে চাওয়ার পর পেলাম না রোদ। বলবে কেন? কেন আল্লাহ আমাকে খালি হাতে ফিরিয়ে দিলেন? রোদ দীর্ঘশ্বাস ফেলে। অয়নের দিকে তাকিয়ে বলে, আল্লাহ কাউকে খালি হাতে ফেরায় না অয়ন ভাই। আজ আপনি যা চাচ্ছেন তার থেকে উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে। আমার তোমাকেই চাই, তোমাকে চাই, অন্য কাউকে নেই। রোদ, আপনার নসিবে যেটা আছে সেটা আপনি হাজার চাইলে পাবেন না। আর যেটা আপনার নসিবে আছে সেটা আজ হোক কাল হোক একদিন আপনি পাবেন ইনশাল্লাহ। রোদের কথাগুলো বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে ছাদ থেকে নেমে যায়। অয়ন অশ্রু ভেজে নয়নে তাকিয়েছে রোদের যাওয়ার দিকে। বুকের ভেতরে ভালোবাসা না পর তীব্র থেকে তীব্র যন্ত্রণা। অয়ন মনে মনে বলে, অয়ন, যে মানুষটা আমার কখনোই হবে না তার জন্য এত মায়া ভালোবাসা আমার মনে কেন দিলে আল্লাহ? আমি ভুলতে গিয়েও ভুলতে পারি না। রোদ 10টায়। রোদ নিজের রুমে শুয়েছে, চোখে ঘুম ঘুম ভাব। সেই যে ছাদ থেকে এসে নিজের রুমে এসেছে, তারপর আর রুম থেকে বের হয়নি। হেনা বেগম নিজের রুমে এসে খাবার দিয়ে গেছে। রুহি কয়েকবার এসে দেখে গেছে রোদের সাথে অনেকক্ষণ ছিল, তারপর নিজের রুমে চলে যায়। রোদ এখন আগের থেকে অনেকটাই সুস্থ। সে ভেবেছিল হয়তো বেঁচে ফিরতে পারবে না, কিন্তু আল্লাহ তার সম্মান রক্ষাচ্ছে। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। রাত 12টা। চারদিকে নিস্তব্ধতা, গা ঝিমঝিম করা পরিবেশ। অন্ধকারে গায়ে রক্ত লেগে আছে, মনে হচ্ছে তাজা রক্ত। পুরো শার্ট লাল হয়ে গেছে। যে কেউ এই পুরুষকে এমন ভয়ঙ্কর অবস্থায় দেখলে ভয়ে এইখানে শেষ হয়ে যাবে। চোখে মুখে হিংস্রতার প্রকাশ। চারপাশে জঙ্গল আর জঙ্গল, গাছপালা ছাড়া কিছুই না। দূর দূরান্তে শুধু অন্ধকার আর অন্ধকার। গায়ে রক্ত মেখে থাকা লোকটি হঠাৎ বলে ওঠে, সবগুলোকে কুচি কুচি করে জঙ্গলের জন্তু জানোয়ারকে খেতে দে। আর কলিজা, কার কত কলিজা বের করে টুকরো টুকরো করে পিছনে মাছেদের খেতে দিবি। পাশে থাকা লোকটি মাথা নেড়ে সম্মতি জানায়। লোকটি আর কিছু না বলে নিজ গন্তব্যে। সকাল 8টা। সূর্যের আলো রোদের চোখে মুখে পড়তে চোখ মুখ কুচকে ফেলে রোদ। আস্তে আস্তে পিটপিট করে চোখ খুলে। ঘুমের রেশ এখনো কাটেনি। রোদ আবার চোখ বন্ধ করে নেয়। কিন্তু সূর্যি মামার মনে হয় রোদের এখনো ঘুমিয়ে থাকাটা পছন্দ নয়, তাই বারবার সূর্যের আলো চোখে মুখে পড়ে। রোদ বিরক্ত হয়, ঘুরে অন্যদিকে ফিরতে নেই। এমন সময় কারো বুকে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতক্ষণ খেয়াল না করলেও এখন কেউ তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। রোদ চোখ বড় বড় করে তাকিয়ে জোরে জোরে চিৎকার করে, নানু তুমি কোথায়? আমার রুমে এই বেড়াকে, নানু বাঁচাও আমাকে। রোদের এমন গলা ফাটানো চিৎকার শুভ্র ধরপড়িয়ে বিছানার উপর ওঠে। রোদ এখনো চিৎকার করে যাচ্ছে, শুয়ে শুয়ে চোখ বন্ধ করে। শুভ্র জোরে ধমক দেয়, এই বেয়াদব চুপ কর, আমি তোর জামাই, অন্য বেটা না। শুভ্রের এমন কথা শুনে রোদ সাথে সাথে চুপ করে যায়। কিছুক্ষণ এই ভেবে চুপ করে এক চোখ খুলে দেখে শুভ্র। শুভ্রকে দেখে মনে হয়, আরে এটা তো আমার জামাই, অন্য মেয়েটা না। ঘুমের মধ্যে কাকে না কাকে ভেবেছিলাম, আর যাই হোক, কিন্তু আমি দরজা বন্ধ করে শুয়েছিলাম, তাহলে এই লোক কি করে আসলো? আচ্ছা, এটা জিন না ভূত? রোদ এইসব ভাবছিল মনে মনে। এমন সময় শুভ্রের দিকে চোখ পড়ল। এতক্ষণ শুভ্রের দিকে ভালো করে খেয়াল করিনি, কেমন করে যেন তাকিয়েছে রোদের দিকে। রোদ মনে মনে দোয়া পড়ে উঠে বসে। শুভ্র এখনো তাকিয়েছে রোদের দিকে। রোদ তাকিয়েছে শুভ্রের দিকে। রোদ ভাবছে এই লোক এত গভীর দৃষ্টিতে কি করে দেখছে। রোদের এমন ঘুমের রেশ কাটেনি। রোদ একটা হাত বাড়িয়ে শুভ্রের গায়ে আঙুল দিয়ে ঘুঁতে ঘুঁতে কাঁপা কাঁপা কণ্ঠ বলে, রোদ, এই তুমি জিন নাকি ভূত? হ্যাঁ বলো তো, আমার জামাই রূপ নিয়ে আমাকে বোকা বানাতে এসেছো? শুভ্র চুপচাপ রোদের দিকে তাকিয়েছে, তার কাণ্ডগুলো দেখছে। রোদ এখনো ঘুমের মধ্যে টলছে। রোদ আবার শুভ্র আরেক গালে হাত দেয়, গাল টেনে বলে, রোদ, আমি বুঝতে পারছি তুমি খুব ভালো জিন, আমার জামাইয়ের মতো পচা না। আচ্ছা, তুমি কি সত্যি জিন? শুভ্র আস্তে বলল, হুম, আমি ভালো জিন।
রোদ খুশিতে গদগদ হয়ে শুভ্রের গার্লফ্রেন্ড। সত্যি? হ্যাঁ। রোদ এখনো ঘুমের জন্য টলমল করছে। শুভ্র মজার ছিল বলে, তোমার স্বামী পছন্দ? রোদ আস্তে ঢোল তুলতে বলে, আর বলিস না জিন ভাই, শালা আস্ত একটা খচ্চর, খালি মারে, কথায় কথায় থাপ্পড় মারে। আমার গালটা যে নিজের সরকারি গাল বানিয়েছে, যখন ইচ্ছে মারবে। অন্যের জামাই তাদের বউদের কত সুন্দর আদর শখ করে, আর আমার জামাই খালি মারে। ওই তুমি আবার বলে দিও না ওই খচ্চর বেটাকে, বুঝছো? শুভ্র রেগে দাঁতে যাচ্ছে, বলল, না আমি বলবো না। এখন বলো, তোমার জামাই তোমার সাথে আর কি কি করে? রোদ, খুব খারাপ বুঝছো? আমার মনে হয় বেটা সিস্টেমের সমস্যা আছে। শুভ্র রাগি চোখে তাকায় রোদের দিকে। তোমার মনে হচ্ছে সিস্টেম খারাপ? আরে সব দিক দিয়ে মনে হচ্ছে। আমাকে খালি মারে, দূরে দূরে রেখে, যেন ভয়ে তার সামনে যায় না। আর বুঝতে না পারি তার সিস্টেম খারাপ, তার জন্য খালি মারে। আমার তো অনেক বুদ্ধি, তাই বুঝে গেছি। শুভ্র রাগে চোখ লাল হয়ে গেছে, মনে মনে এই ছেড়ি। এর আগে নিলয় গাদাটা বলতো আমার সিস্টেম খারাপ, এখন কি না ঘরের বউ বলছে। ছ্যা, বালের জীবন। শুভ্রের ভাবনার মাঝে রোজ শুভ্রের হাত ধরে বলে, জিনভাই, তো তোমাকে আমার সাথে আকাশে উড়িয়ে নিয়ে চলো। আমি আকাশে উঠতে চাই, আর তোমাকে বিয়ে করে সংসার করব। শুভ্র রোদের এমন কথা শুনে রোদকে নিজের সামনে এনে গালে থাপ্পড় বসে দেয়। শুভ্র, শালি আমার সিস্টেম খারাপ? আমি খচ্চর, আমাকে রেখে জিনের সাথে আকাশ উড়বি? তোকে বিয়ে করে সংসার করবি? দাঁড়া, তোকে করাচ্ছি। শুভ্রের এক থাপ্পড়ে রোদের চোখ থেকে ঘুম ভুলে যায়। গালে হাত দিয়ে শুভ্রের দিকে তাকিয়ে বলে, শুভ্র বিছানা থেকে উঠে যেতে যেতে বলে, অফিসে মিটিং আছে, তাই এখন ছেড়ে দিলাম, রেডি থেকে রাতে, তারপর দেখবো কার সিস্টেম দুর্বল বলে শব্দ করে ওয়াশরুমের দরজা লাগে। রোদ ভ্যাবলার মতো তাকিয়েছে ওয়াশরুমের দরজার দিকে। ভালো মতো খেয়াল করে দেখে শুভ্র রুমে। তার ভালো মতো মনে আছে সে নিজের রুমে দরজা জানলা বন্ধ করে ঘুমিয়েছিল। এই রুমে আসলে কি করে? আর ঘুমের মধ্যে কী সব বলছে, ছি ছি। রোদ বিছানা থেকে উঠে শুভ্রের দরজা খুলে এক দৌড় দেয়, নিজের রুমে এসে দরজা লাগে। আজকে আর সে এই রুম থেকে বের হবে না। আর এই খাটাস বেটা যে তাকে থাপ্পড় মেরেছে তার শুধু নেবে। সকাল 10টা। রোদ নিজের রুমে বসে আছে ঘাপটি মেরে। হেনা বেগম এসেছিল সকালের নাস্তার জন্য ডাকতে। রোদ শরীরে খারাপের অজুহাত দিয়ে আর নিচে যায়নি। শুভ্র অনেক আগে অফিস থেকে ফিরছে। রোদ একবারে এসেছিল রোদ কলেজে যাবে কিনা, যার জন্য, কিন্তু শরীর খারাপের জন্য আর জোরাজোরি করেনি। নীল আর রুহি মিলে দুজনে কলেজে গেছে। রোদ বিছানার উপর বসে আছে গুটিয়ে। আজকে সকালে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে পারছে না। আচ্ছা, সত্যি শুভ্র জিন নয় তো? তাহলে তাকে নিজের রুমে নিয়ে গেল কি করে? সে তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিল। রোদ এক গালে হাত দিয়ে গভীর চিন্তা। সে তো তো তার জামাইকে জিন ভেবেছিল, সে কি জানতো ওটা তার খাবিশ বর? তাহলে তো আর কিছুই বলতো না। শুভ্র যে রোদকে থাপ্পড় মেরেছে সেই গেলে হাত দিয়ে বলে, রোদ, শালা খাবিস বেটা, কথায় কথায় থাপ্পড় মারে। মনে হচ্ছে আমার গাল সরকারি শয়তান বেটা। রোদ কথাগুলো ভেবে মনে মনে বলে, আমাকে যতগুলো থাপ্পড় দিয়েছিল একদিন সব থাপ্পড়ে শোধ তুলব। কিন্তু ওই ব্যাটার সাথে শক্তি দিয়ে ক্ষমতায় দিয়ে কখনোই পারবো না। কি করে থাপ্পড়ের প্রতিশোধ নিব? হ্যাঁ। রোদ কথাগুলো ভাবতে থেকে মাথায় একটা শয়তানি বুদ্ধি এসে মনে মনে সব কিছু ঠিক করে তারপর বলে, রোদ, জানি কাজটা রিস্ক, তারপরও রিস্ক না নিলে তো সিক্স মারা যায় না। রোদ খুশি মনে মনে বিছানা থেকে উঠে শুভ্রের রুমে যায়। দরজা খুলে পাশে উঁকি দেয়। কাউকে দেখতে না পেয়ে পা টিপে টিপে রুমের ভিতরে ঢুকে পড়ে। শুভ্রের কবাটের কাছে কতক্ষণ খোঁজাখুঁজি করে কিছু একটা পেয়ে মুখে বিস্ময় হাসি। শুভ্র রুম থেকে বেরিয়ে রুহি নিজের রুমে কিছু নিয়ে তারপর নিজের রুমে এসে সেই ব্যাগগুলো একটা ব্যাগে রাখে। তারপর মিটমিট হেসে বলে ওঠে, রোদ, আজকে বুঝবা মুনু, কত ধানে কত চাল। তোমাকে যদি নাকে দড়ি লাগিয়ে ঘোরাতে না পারি তাহলে আমার নাম মিসেস রোদ না। বিকেল 5টা। রোজ সারাদিন রুম থেকে বেরোয়নি বলতে গেলে। সেই একবার রুহি আর শুভ্রের রুমে গেছে সবাইকে লুকিয়ে, তারপর আর বের হয়নি। রুহি কলেজে এসেছে অনেক আগে। রোদের কাছে এসেছিল কয়েকবার, তারপর ছাদে চলে গেছে।
অনেক দিন হয়ে গেছে রোমান কোনো দেখা নেই। এখন আর চৌধুরীর বাড়িতে সে একরকম আসে না। কয়েকবার দেখা হচ্ছিল, তবে চোখাচোখি ছাড়া কিছুই হয়নি। রুহি নিজের উপর নিজেই বিরক্ত। কিছুদিন যাবৎ সে রোমানের কথা খুব একটু বেশি ভাবছে। বলতে গেলে মনে পড়ছে বারবার। কেন রোমানের জন্য এমন হচ্ছে রুহি বুঝতে পারে না। রুহির অস্থিরতা দিনকে দিন বেড়ে চলছে। একটা সময় অতিবাহিত হয়ে গেছে, ছাদে এসেছে, চারিদিকে অন্ধকার নেমে এসেছে। চারিদিকটা ভালোই লাগছে। শুভ্রদের বাসার আশেপাশের মানুষ সেরকম নেই, একেবারে নিরিবিলি বাসা। বাড়ির পিছনে অনেক বড় জঙ্গল, গাছপালা, পশু পাখিদের ডাক শোনা যায়। এই সব কিছু ভাবছিল রুহি ছাদের এক কোণে দাঁড়িয়ে। এমন সময় কেউ তার হাত শক্ত করে ধরে, নিজের সাথে চেপে ধরে। ঘটনা এত দ্রুত হয়েছে যে রুহি বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে। রুহি সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে বড় বড় চোখ করে তাকিয়েছে রোমানের দিকে। রোমানের চোখ মুখ লাল, দেখে বোঝা যাচ্ছে প্রচণ্ড রেগে আছে। রুহি কিছু সময় চুপ থেকে তারপর নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, কি করছেন ভাইয়া, ছাড়ুন। রোমান রুহির কোথায় আরো শক্ত করে চেপে ধরে। রুহি ব্যস্ত করে বলে, ভাইয়া প্লিজ ছাড়ুন। রোমান রাগে দাঁতে দাঁত চেপে বলে, ছেলেটা কে ছিল? রুহি রোমানের কথা ভুরু কুচকে তাকায়, তারপর বলে, মানে কোন ছেলে? রোমান গর্জে উঠে চিৎকার করে বলে, কলেজে যে ছেলে তোকে ফুল দিয়েছিল ছেলেটা কে ছিল? রোমানের এমন ধমকে বলায় রুহি কেঁপে ওঠে। পরে নিজেকে সামলে দিতে বলে, আপনাকে কেন বলবো? রুহির এমন গা ছাড়া কথায় রোমান রুহিকে আরো শক্ত করে চেপে ধরে বলে, রাগ বাড়াস না। রুহি, যা জিজ্ঞাসা করছি চুপচাপ উত্তর দে। রুহি, এতদিন পর কোথা থেকে উদয় হলেন, হ্যাঁ? আর এসে এরকম ধমকাধমকি করছেন? আর আপনি সব প্রশ্ন উত্তর দিতে বাধ্য নেই। ছাড়ুন আমায়। রোমান, ছাড়বো না। আমি একে উত্তর দেই। রুহি রেগে গিয়ে বলে ওঠে, আমার বয়ফ্রেন্ড পেয়েছেন উত্তর? রুহির কথা শুনে রোমান হাত আলগা হয়ে সে রুহিকে নিজেকে ছাড়িয়ে যেতে নেয়। এমন সময় রোমান পেছন থেকে বলে, রোমান, আমার ভালোবাসা কেন গ্রহণ করলেন না রুহি? আমার ভালোবাসায় কি কমতি ছিল? রুহির পা থেমে যায়। সে তো রেগে গিয়ে কথাগুলো বলেছে। আর আজকে কলেজে যে ছেলেটা তাকে প্রপোজ করছে সে তো সাথে সাথে বারণ করে দিয়েছে। পরে ছেলেটা বলেছিল বন্ধু হিসেবে ফুলটা নিতে, তাই সে ফুল নিয়েছিল। রোমান এতদিন ধরে রুহিকে এগিয়ে যাওয়া কোনো কথা বলল না। এর মধ্যে হুট করে এইসব বিষয়ে জিজ্ঞাসা করছে, ধমকাধমকি করছে। রুহি রেখে বলছে ছেলেটা তার বয়ফ্রেন্ড। রোমানের চোখের কোনো পানি। রোমান আর কিছু না বলে রুহির পাশ কাটিয়ে চলে যায়। রুহি কিছু বলতে কেউ বলতে পারে না। রুহি মনে মনে বলে, আচ্ছা আমি এবার বেশি কিছু করে ফেলিনি তো। সন্ধ্যা হতে রুহি নেমে যায় ছাদ থেকে। রাত 10টা 30। নীলা এক হাতে ফোন নিয়ে রাগে ফুঁসতে থাকে। কিছুদিন ধরে একটা লোক ফোন দিয়ে বলে, চলো বাঁশবাগানে যাই। নীলা ভালোভাবে জিজ্ঞাসা করে, কে আপনি, চেনেন কিনা, নাম্বার কোথায় পেয়েছেন? লোকটি সে সবের কোনো উত্তর না দিয়ে শুধু বলে, চলো বাঁশবাগানে যাই। কিন্তু নতুন নতুন নাম্বার, কতগুলো নাম্বার ব্লক করেছে, কিন্তু নতুন নতুন নাম্বার দিয়ে বারবার কল করে। আর আবার কল আসে নতুন নাম্বার থেকে। নীলা দৌড়ে ঘর থেকে একটা স্টিলের গামলা চামচ আনে। আস্তে করে ফোনটা রিসিভ করে নিচে রেখে চামচ দিয়ে ইচ্ছে মতো বাড়িতে চারিদিকে কান ফেটে যাচ্ছে। নীলা রাগে বাড়িতে আর বলে, সারা বাপ দাদার 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। আর মেয়েদের রং নাম্বারে কল দিয়ে ডিস্টার্ব করা অন্য। নীলয় কানে হাত দিয়ে লাফাচ্ছে। নীলা এতদিন ধরে নিলয়ের রং নাম্বারে ডিস্টার্ব করে যাচ্ছিল। আজ প্রতিদিনের মতো কানে হেডফোন লাগিয়ে নীলয় কল
কিছুক্ষণ পর কল রিসিভ হতে অপর পাশ থেকে তীব্র গতিতে শব্দ আসে। কেউ মনে হচ্ছে ঢোল পাঠাচ্ছে। নীলা যে কান থেকে হেডফোন খুলে রাখবে সেটাও সে নিলয়ের চিৎকারে নিলয়ের মা নিলয়ের রুমের সামনে এসে দরজা ধাক্কান। মীরা বেগম বাইরে থেকে চিৎকার করছেন। মীরা বেগমের চিৎকারে নিলয়ের হুঁশ আসে। কান থেকে হেডফোন সরিয়ে নিজেকে তাড়াতাড়ি স্বাভাবিক করে নিন। তা না হলে মীরা বেগম সত্যিটা জানতে পারে ঝাড়ু বাড়ি দিয়ে নিচে পড়বে না, সব নিলয়ের পিঠে পড়বে। মীরা বেগম দরজার বাইরে। এত রাতে গাধার মতো চিৎকার করছিস কেন? নিলয় দরজা না খুলে ভিতর থেকে বলে, কি বলছো মম? আমি তো গান গাইছিলাম। মীরা বেগম রাগে তেড়ে ওঠেন, বলে, এই গাধার বাচ্চা গাধা, এইভাবে চিৎকার করে কেউ গান গায়? ও মম, এটা নতুন, ওকে? এই গান এইভাবে গাইতে হয়, তোমরা বুঝবে না। এইসব যাও তো এখান থেকে। মীরা বেগম বলে, আমি যাচ্ছি, তবে আবার যদি চিৎকার শুনি তাহলে তোর কিন্তু খবর আছে বলে দিলাম। মীরা বেগম কথা বলে চলে যায়। নীলে বুকে থুতু দিয়ে দরজার সামনে থেকে সে বিছানায় বসে পড়ে। আল্লাহ, আজকে আম্মুর হাত থেকে জোর বাঁচা বেঁচে গেছি। রাত 11টা। ক্লান্ত শরীর নিয়ে বাড়িতে ঢুকে শুভ্র রুমের দরজা খুলে রুমে পা রাখতে মনে হয় কেউ হয়তো তার রুমে আছে। আশেপাশে চোখ বুলে কাউকে না দেখে ওয়াশরুমে ঢুকে যায়। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতে বউয়ের কথা মনে আসতে শুভ্র রুম থেকে বেরোয়। শুভ্রকে রুম থেকে বেরোতে দেখে রোদ মনে মনে শয়তানে হেসে দেয়। তার প্ল্যান মতো হচ্ছে। রোদ দৌড়ে গিয়ে শুভ্র ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে আসে। শুভ্র সাদা শার্ট পরে থাকে, শুভ্রের ট্রাউজার যা পা থেকে অনেকটা নিচে। আর শুভ্রের শার্টের ভিতর রোদের মতো আরো 3-4 জন ঢুকতে পারবে। রোদ কোনোরকম নিজেকে সামনে হাঁটছে। আয়নায় সামনে দাঁড়িয়ে নিজেকে বলে, চেয়েছিলাম শহরের মডার্ন মেয়ে সেজে জামাইকে পাগল করতে, এখন তো দেখি লাগছে কাজের বাড়ির সকিনা। রোদ কথাগুলো বলে চোখ মুখ ছোট ছোট করে ফেলে। পাশের ব্যাগ থেকে হালকা টকটকে লিপস্টিক বের করে ঠোঁটে লাগায়। শুভ্রের ব্যবহার করা পারফিউম নিজের গায়ে ইচ্ছে মতো নিজের গায়ে মাখে। চোখে হালকা করে কাজল দেয়, চুলগুলো ছেড়ে দেয়। নিজেকে আয়নায় দেখে অবাক হয়ে বলে, বা রোদ, তোকে একটু সুন্দর লাগছে। ইস। রোদ ব্যাগ থেকে গোলাপ ফুলের পাপড়িগুলো বের করে শুভ্রের বিছানায় ছিটিয়ে দেয়। রুমের লাইট অফ করে ডিম লাইট অন করে এক পাশে লুকিয়ে পড়ে শুভ্র আসার অপেক্ষা। এদিকে শুভ্র রোদের রুমে এসে দরজা খোলা পায়। রোদকে পুরো বাড়ি খুঁজে কিন্তু কোথাও নেই। শুভ্র প্রচণ্ড রাগ হচ্ছে। শুভ্র রেগে বলে, শুভ্র, 40 গ্রামে একটা মেয়েকে সামলাতে পারছি না, ছ্যা। সময় পেয়ে খালি উড়াল দেয়। একটা বার শুধু ধরি, তারপর দেখবি এই শুভ্র চৌধুরী কী জিনিস। শুভ্র কি যেন মনে মনে করে নিজের রুমে দিকে যায়। রুমে ঢুকে অবাক। রুমের লাইট আলো, চারিদিকে তীব্র ফুলের গন্ধ। শুভ্র নাক মুখ কুঁচকে ফেলে। শুভ্র রুমে ঢুকে বেডের পাশে আসতে পিছন থেকে শক্ত করে জাপটে ধরে রোদ। প্রথমে অবাক হলো, পর মুহূর্তে বুঝতে পেরে মুচকি হাসে শুভ্র। রোদকে সামনের দিকে ঘুরিয়ে রোদের দিকে চোখ বড় বড় করে তাকায়। ড্রিম লাইটে মৃদু আলোয় সাদা শার্ট গায়ের সাথে ফুটে উঠছে। শার্ট বড় হতে কাঁধ থেকে পড়ে গেছে অনেকখানি। শুভ্র জোরে জোরে শ্বাস ফেলে। রোদ শুভ্রর দিকে কেমন করে যেন তাকিয়েছে। শুভ্র রোদকে ছেড়ে কিছুটা পিছিয়ে যায়। আস্তে করে বলে, শুভ্র, তুমি এখানে? রোদ দাঁত কেলিয়ে হাসে। শুভ্র ভুরু কুচকে তাকায় সেদিকে। বোঝার চেষ্টা করছে রোদ কী করে যাচ্ছে। রোদ শুভ্রের দিকে এগিয়ে কাঁপা কাঁপা হাতে শুভ্র গলা জড়িয়ে ধরতে নেয়। হাইটে ছোট হাতে ব্যর্থ। শুভ্র রোদকে নিজের সাথে জড়িয়ে নেয়। রোদ শুভ্রের গলা জড়িয়ে শক্ত করে। রোদের এমন হঠাৎ করে কাছে আসাতে শুভ্রের পুরো শরীর কম্পন সৃষ্টি হয়। অস্থিরতা বাড়ে। শুভ্র নিজেকে সামলে জোরে জোরে শ্বাস ফেলে। রোদকে বলে, বউ, চুপচাপ রুমে গিয়ে ঘুমিয়ে যাও। রোদ শুভ্রের কথা আর সাথে সাথে না বোঝায়, তার মানে সে যাবে না। শুভ্র খুব কষ্টে নিজেকে কন্ট্রোল রাখছে। বউ, এমন পাগলামি করো না, রুমে যাও। রোদ, এই এরকম করে কথা বলছো কেন বেবি? আমি তো তোমার সাথে বাসর করতে এসেছি। শুভ্র রোদের কথায় চোখ বড় বড় করে তাকায়, তারপর বলে, বাসর মানে বুঝিস? হ্যাঁ, সব বুঝি।
400 গ্রাম শরীরে আমাকে সামলাতে পারবি তো? শুভ্রের এমন কথায় রোদ নড়ে চড়ে ওঠে। আমতা আমতা বলে, কেন পারবো না, অবশ্যই পারবো। অনেক পেকে গেছিস। বয়স কত? হ্যাঁ, বাসর বাসর করতে এসেছিস আমার সাথে, ভয় লাগছে না? রোদ শুভ্রের দিকে তাকিয়ে বলে, ভয় কেন লাগবে জান? তুমি তো আমার স্বামী। আমার আর বয়সে আমি ছোট হলো, মনের দিক দিয়ে বাসর করার জন্য একদম বড়, বুঝছো? শুভ্র অবাক হয়ে তাকায় রোদের দিকে। এই মেয়ের হঠাৎ হলো কি? এরকম কথায় কথায় বেবি রাখছে, নিজের বিপদ নিজেই রাখছে। শুভ্র কপাল কুঁচকে ফেলে কিছু বলতে গিয়ে, কিন্তু রোদ থামিয়ে দিয়ে শুভ্রকে বলে ওঠে, রোদ, সত্যি সত্যি তোমার সিস্টেমের সমস্যা নেই তো? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। এই আপনি হার্বেল খান, আমি যাচ্ছি। বারবার আমাকে দূরে যেতে বলতে হবে না। শুভ্র এবার রেগে যায়। এই মেয়ে ভালোর জন্য এতক্ষণ বলেছিল রুমে গিয়ে ঘুমিয়ে যেতে, আর তাকে কিনে বলছে তার সিস্টেম খারাপ। ছ্যা! শুভ্র রেগে রোদকে শক্ত করে চেপে ধরে। শুভ্র, আজকে তোর খবর আছে রোদ, নিজের বিপদ নিজে ডেকে আনলি। রোদ ডোন্ট কেয়ার ভাব নিল। ছাড়ুন আপনি, এই সিস্টেমের সমস্যা লোকের সাথে থাকবো না, আমি আমার জিনের সাথে চলে যাব। শুভ্রকে রাখতে দেখে রোদ ভয় পেয়ে যায়। এতক্ষণ সাহস করে কিছু বললেও শুভ্রর এমন দৃষ্টি দেখে ভয় পায়। রোদ নিজেকে স্বাভাবিক করতে করতে মনে মনে বলে, রোদ রিল্যাক্স রোদ, তোকে তোর প্রতিশোধ নিতেই হবে এই খাটাসে থেকে, তাই নিজের নাটক চালিয়ে যা। রোদ শুভ্রের গলা জড়িয়ে ধরে শব্দ করে চুমু খায়। রোদ, ইস কত কিউট আমার জামাই রে, দেখলে খেয়ে ফেলতে ইচ্ছে করে। জামাই তুমি এত হট কেন গো? রোদের এমন পাগলামি দেখে শুভ্রের অস্থিরতা আরও বাড়ে। জোরে জোরে শ্বাস ফেলে। নিজেকে কতক্ষণ আটকে রাখতে পারবে জানা নেই। ছন্ন ছাড়া মন নিয়ে নিজেকে। শুভ্র রোদকে জড়িয়ে ধরে নেশালো কণ্ঠে বলে ওঠে, বউ এমন পাগলামি করিস না, বড্ড কষ্ট হচ্ছে জান। রোদ শুভ্রের এমন কথায় মিটমিট হাসে, প্রাণ কাজ করছে। রোদ শুভ্রকে আর একটা গালে ডিবলি চুমু খায়। শুভ্রর দিকে তাকিয়ে বলে, রোদ, সব কি এখানেই বলবে জান? শুভ্র রোদের এমন কথায় আর নিজেকে সামলাতে পারে না। রোদকে নিয়ে একরকম বিছানার উপর পড়ে যায়। রোদকে শক্ত করে নিজের বুকের উপর চেপে ধরে। শুভ্রের হাত ছন্ন ছাড়া রোদের কেমন ঘোর লাগছে। শুভ্রকে দেখে মনে হচ্ছে এত বছর জমিয়ে রাখা সব ভালোবাসা রোদকে দিবে। শুভ্র রোদের শার্টে হাত দিতেই রোদ আঁতকে ওঠে। মনে পড়ে যায় নিজের প্রাণের কথা। শুভ্র হাত সরিয়ে দিয়ে নিজেকে ছাড়াতে চায়। শুভ্র রোদকে ছেড়ে কপাল কুঁচকে তাকায়। রোদ আমতা আমতা করে বলে, একটু সরুন তো। শুভ্র, কেন? প্লিজ সরুন না, তারপর বলছি। শুভ্র রোদের উপর থেকে সরতে রোদ শুভ্রের বুকের উপর বসে। মাথা নিচু করে শুভ্রের খালি বুকে জোরে কামড় বসায়। শুভ্র প্রথমে ব্যথায় চিৎকার করলো, পরে দাঁতে দাঁত চেপে পড়ে থাকে। শুভ্র চোখ বন্ধ। শুভ্র চোখ খুলতে থাকে দেখে রোদ তার উপর থেকে উঠে বিছানা থেকে নেমে কোনোরকম পালিয়ে যাচ্ছে। প্রথমে বিষয়টা বুঝতে না পারলেও এখন বুঝতে পারে। রোদ দৌড়ে পালাতে যাবে এমন সময় শুভ্র বলে, রুম থেকে এক পা বাইরে দিবি তো? দিবি না রোদ, আমার সাথে চালাকি করা না। আজকে এই চালাকির শোধ আমি নেব। রোদ দৌড়ে দরজা যেতে নেবে, তার আগে শুভ্র দরজার কাছে গিয়ে দাঁড়ায়। শুভ্র দুষ্টু হেসে বলে, শুভ্র, বাসর যখন করতে এসেছেন মিসেস রোদ, তো আপনাকে ফুল বাসরও করতে হবে। শুভ্রের কথায় রোদ ভয় লাগছে। শেষে কি না নিজের জালে নিজেই ফেসে গেল। রোদ ভয়ে ঢোক গিলল। হে আল্লাহ, কোন বিপদে পড়লাম। শুভ্র দুষ্টু হেসে রোদের দিকে এক পা দু পা করে এগোতে এগোতে বলে, শুভ্র, এই কই পালাবি 400 গ্রামের বাচ্চা? কি বলিস আমার সিস্টেমের সমস্যা? আজ বুঝবো আমি কি জিনিস। রোদ ভয়ে ভয়ে আশেপাশে তাকায়, তার পালানোর কোনো পথ পাচ্ছে না। শুভ্র গায়ে আধখোলা শার্ট খুলে ফেলে দিতে দেখে রোদ আরও ভয়ে সিটিয়ে যাচ্ছে। রোদের হঠাৎ চোখ যায় ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দিকে তাকিয়ে আবার শুভ্রের দিকে তাকায়। কোনো কিছু না বলে দৌড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লাগে। ঘটনা এত দ্রুত ঘটে যায় যে শুভ্রের বুঝতে কয়েক সেকেন্ড লাগে। শুভ্র ওয়াশরুমের দরজার সামনে এসে ধাক্কায়। দরজা ধাক্কাতেই বলে, এই 400 গ্রাম, দরজা খোল। রোদ, খুলবো না। শুভ্র, যতই দরজা বন্ধ করে থাকিস, আজকে তোকে ছাড়ছি না, দরজা খোল। রোদ রেগে গিয়ে দাঁত কটমট করে, শালা বুইরা খাটাস, কত শখ আসছে আমার সাথে বাসর কথা। খুলবো না দরজা। শুভ্র, আমি বুড়ো? এই 400 গ্রাম, দরজা খোল।
তোকে আজকে আমি আছাড় মেরে শেষ করে ফেলবো, দরজা খোল। রোদ আসছে আমাকে শেষ করতে ফেলতে, এখান থেকে যা, বুইড়া খাটাস। শুভ্র রোদকে রাখতে দেখে নরম স্বরে বলে, এমন করো না পাখি, দরজাটা খোল। আমাকে পাগল করে এইভাবে লুকিয়ে থাকিস? শুভ্র এমন নরম হতে দেখে রোদ বিশ্বজয় হাসি দেয়। তার প্ল্যান কাজ করছে, তাহলে ঠিক হয়েছে, এইভাবে কষ্ট পাক। মনে মনে কথাগুলো ভাবে রোদ। শুভ্র আবার দরজায় লাথি দিয়ে বলে ওঠে, লক্ষ্মী সোনা বউ আমা সোনা, আমার দরজা খোল। আমাকে পাগল করে এভাবে লুকিয়ে থাকিস না, দরজা খোল। রোদ ওয়াশরুমের ভেতর থেকে বলে ওঠে, আসছে, দরজা খোল পাখি। এতদিন কোথায় ছিলি শালা? 7 বছরের তো বউ আছে, সেটা মনে পড়েনি? এখন আসছে, দরজা খোল পাখি। পালের পাখি সর এখন থেকে, লুচ্চা শালা। রোদের এমন কথায় শুভ্র অবাগে কোন রোদকে দেখছে। ছোটবেলায় কেমন চঞ্চল ছিল, মুখে যা আসতো তাই বলতো, সেই রোদ। শুভ্র পুনরায় দরজা ধাক্কা দেয়। শুভ্র দরজা খোল, আমি বাসর করবো, মুড নেই। শুভ্র হোয়াট? বললাম তো মুড নেই এই বুড়ো লোকের সাথে বাসর করার। শুভ্র রেগে বলে, দরজা খোল শালি। খুলবো না শালা, কি করবি? সাহস অনেক বেড়ে গেছে না, দাঁড়া, তোর অবস্থায় কি করি। শুভ্রের এমন কথায় ভয় পেলেও প্রকাশ করে না। শুভ্র আবার বলে, দরজা খোল। 400 গ্রাম। কি বলছিলি? আমার সিস্টেম খারাপ? আজকে তোকে দেখাবো কার সিস্টেম খারাপ। দরজা খোল। তো কি বলবো, বুড়ো হাতি একটা। সত্যিই বলছি তো, খুলবো না দরজা। ভালো ভালো বলছি, দরজা খোল। আর যদি দরজা না খুলিস তো যেদিন তোকে ধরবো পুরো 14 গোষ্ঠীর নাম ভুলে যাবি। রোদ ড্রোনকে আর ভাব নেই বলে, আমি আপনাকে ভয় পাই নাকি? দরজা খুলবো না। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। রোদ দরজা ভাঙার কথা শুনতে রোদ ভয় পেয়ে যায়, মনে মনে সাহস নিয়ে বলে, আপনি দরজা ভাঙালে আমি বাড়ির সবাই জেগে যাবে, নানুমা আসবে, আর সবাই আসলে আমি বলে দেব। শুভ্র আর কিছু বলতে না দিয়ে বলে, আমি কাউকে ভয় পাই নাকি? হ্যাঁ, আজকে তোকে বাঁচাতে কেউ পারবে না। আর কি বললি তুই? হ্যাঁ, রোদ ভয়ে ভয়ে আমতা আমতা করবে, বলবো আপনার সিস্টেম খারাপ, আপনি হিজড়া। শুভ্র রোদের কথা শুনে জোরে লাথি মারে ওয়াশরুমের দরজার মধ্যে। সিস্টেমের সমস্যা ঠিক ছিল, এখন বউ আমাকে হিজড়া বানিয়ে দিল। রোদ ভিতর থেকে শব্দ পায়, কেউ জোরে দরজা ধাক্কাচ্ছে। দিয়ে রুম থেকে বেরিয়ে রোদ দরজার পাশে কান দিয়ে শুনে শুভ্রা আছে কিনা, কিন্তু বাইরে থেকে কোনো সাড়া নেই। রোদ বিড়বিড় করে বলে, হিজড়া পড়াতে রেগে রুম থেকে বেরিয়ে গেল নাকি, না রুমে আছে? রোদ এইসব ভাবছিল আর দরজায় কান পেতে শুনছিল। বাইরে শুভ্রের কোনো সাড়া শব্দ পায় না। আশ্চর্যের বিষয় হলো, রোদ শুভ্রের কোনো সাড়া শব্দ পায় না। এইভাবে প্রায় আধ ঘন্টার মতো ওয়াশরুমে ঘাপটি মেরে বসে থাকে। রাত অনেক হয়েছে, রোদের ঘুম পাচ্ছে, সারা রাত তো আর ওয়াশরুমে থাকা সম্ভব না। রোদ দরজার সামনে গিয়ে এগিয়ে গিয়ে দরজা খুলতে যায়, ভয়ে দরজা খুলে উকি দেয়। রুমের মধ্যে কাউকে না দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে এক হাতে পরনে পরে থাকা প্যান্টটা, অন্য হাতে ব্যাগ ধরে রুম থেকে দৌড়ে বের হতে নেয়। কিছুটা দূরে যেতে নিজেকে শূন্যে আবিষ্কার করে রোদ ভয়ে চোখ মুখ খিচে নেয়। শুভ্র রোদকে এক হাত দিয়ে কোমর ধরে শূন্যে তুলে ফেলে। রোদ চেঁচিয়ে বলে ওঠে, রোদ আম্মা বাঁচাও। শুভ্র রাগে চোয়াল শক্ত করে বলে, হ্যাঁ এখন কই যাবে আমার মুখে মুখে তর্ক করা? আজকে তো তুই গেলি। রোদ ছোটাছুটি করে, ছেড়ে দিন, আমি আমায় নানু আমি নানুর কাছে যাব। নানু কই? চুপ থাক, 400 গ্রামের বাচ্চা। একটা আছাড় মারবো আর একটা কথা বললে। রোদ ভয়ে ভয়ে সাথে সাথে চুপ হয়ে যায়। শুভ্র কোলে নিয়ে বেডের উপর একরকম জোরে ঠাস করে ফেলে দেয়। রোদ বিছানা থেকে পেছাতে বসে বলে, আমি কিন্তু নানুকে বলে দেব। শুভ্র ঠোঁট কামড়ে হাসে, তারপর বলে, কি বলবে শোনা? অসভ্য লোক, দূরে থাকুন। সরি, আপাতত তোমার কথা রাখতে পারছি না। না, এখন চিৎকার করছিস কেন? হ্যাঁ, ধরলাম না তার আগে ছাগলের মতো ভ্যাবা করিস। কথাগুলো বলে শুভ্র বিছানা থেকে এগিয়ে আসে। রোদ ভয়ে ভয়ে বলে ওঠে, আমার কাছে আসবেন না বলে দিলাম কিন্তু। শুভ্র কোনো কথা না বলেতেই রোদের এক পা খপ করে টানে নিজের কাছে টেনে এনে দুষ্টু এসে গানের মাধ্যমে বলে, আজ পাশায় খেলবো সাপ। রোদ ভয়ে চোখ বড় বড় করে তাকিয়েছে শুভ্রর দিকে, বারবার ঢোক গেলছে আর ভাবছে এই হাতির থেকে কি ভাবা যায়। রোদ হঠাৎ করে মাথায় চিৎকার করে বলে ওঠে, শুভ্র ভাই আমাকে বাঁচান, শুভ্র ভাই, ওই বাজে লোকগুলো আবার আসছে বলে সাথে সাথে সেন্সলেস হয়ে যায়।
শুভ্র রোদের এমন হঠাৎ সেন্সলেস হতে ঘাবড়ে যায়। রোদকে ধরে গালে হাত দিয়ে বলে, এই রোদ, জান, রিল্যাক্স, আমি আছি, কিচ্ছু হবে না। কি হলো জান, ওঠ। শুভ্র ভয়ে হাত পা কাঁপছে। শুভ্র রোদকে বিছানার কাছে রেখে টি টেবিলের কাছে যায়। পানি আনতে গিয়ে রোদ চোখ খুলে দেখে সব। এই সুযোগে পালাতে হবে। আস্তে করে উঠে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র হাতে থাকা গ্লাসটা ফ্লোর পড়ে যায়। অবাক হয়ে তাকিয়ে থেকে, তার মানে এই বিচ্ছু মেয়ে তাকে বোকা বানিয়েছে। শুভ্র রাগে বিড়বিড় করে বলে, নারী অভিনয়ের জন্য সেরা, ছ্যাঃ, বলে, তবে এই অভিনয়ের জন্য তোকে তোর নোবেল আমি অবশ্যই দিব। রোদ, রেডি থাকিস। রোদ নিজের রুমে এসে দরজা লাগিয়ে এসে জোরে জোরে শ্বাস ফেলতে থাকে। আল্লাহ তাকে বাঁচিয়েছে ওই হাতের কাছ থেকে, তা না হলে আজ হয়তো ইন্নালিল্লাহি হয়ে যেত। রোদ মনে মনে পণ করে জীবনে আর এমন কাজ করতে যাবে না, আর না শুভ্রের সামনে। রাত 8টা। নীলা আসছে চৌধুরীর বাড়িতে। কিছুক্ষণ আগে একটা জিনিস নীলা খেয়াল করছে। নীলা নিলয়কে দেখলে লুকোচ্ছে, কেমন যেন সন্দেহ করছে। নীলা নিলয়ের কথা মাথা থেকে ঝেড়ে রোদের রুমের দিকে যায়। নীলাকে সেদিনের পর থেকে আর রং নাম্বার লোকটা কল দেয়নি, যার জন্য নীলা খুশি। যে বেটা জন্মের শিক্ষা পেয়েছে। এদিকে নিলয় কানে খুব কম শুনছে। একটা কথা 2-3 বার বলবে, শুনবে, হঠাৎ এইভাবে কানে কেন কম শুনছে। মীরা বেগম জিজ্ঞাসা করলে, নীলায় এড়িয়েছে মিথ্যে বলে। রোদ ব্যালকনিতে দাঁড়িয়েছিল। নীলা পিছন থেকে জড়িয়ে এসে, জানু, এত মন দিয়ে কার কথা ভাবছিস? রোদ নীলাকে দেখে মুচকে আসে। রোদ বলে, কেমন আছিস নীলা? আমি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। নীলা রোদ গল্প করছে, এর মধ্যে রুহি আসে। রুহি চোখ মুখ ফ্যাকাশে, কেমন যেন চেহারা চিন্তার ছাপ। রোদ রুহির দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, রুহি ঠিক আছিস? এমন দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? রুহি মলিন হাসে। রোদ নীলাকে কিছু বুঝতে না দিয়ে, রুহি কিচ্ছু হয়নি, ঠিক আছে, আমি রাতে ঘুম হয়নি, এই জন্য হয়তো এমন দেখাচ্ছে। রোদ নীলা আর কিছু বলে না। তিনজনে মিলে গল্পে মশগুল। রাত 9টা কি 9:30 হবে। রোদ হেনা বেগমের সাথে ড্রয়িং রুমে সোফায় বসে গল্প করছে। এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। কাজের মেয়ে উঠে দরজা খুলে দিতে দেখে শুভ্র দাঁড়িয়েছে। শুভ্রের কোলে একটা মেয়ে, পাশে একজন মধ্যবয়স্ক মহিলা, সাথে আরও একটা মেয়ে রোদের বয়সী। শুভ্র মুখ দেখে বোঝা যাচ্ছে। শুভ্র দরজা থেকে সামনের দিকে এগিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে তাকায়। রোদের দিকে এক নজরও তাকায়নি যে রোদ এখানে আছে কিনা। রোদের বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা করছে, চোখের পানি টলমল করছে। নিজেকে সামনে হেনা বেগমের উদ্দেশ্যে বলে ওঠে, নানু, আমি রুমে গেলাম। কথা না বলে আর দাঁড়ায় না, সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। রোদ মনের ভিতরে যেন অস্থিরতা বাড়ছে। বারবার দেখতে ইচ্ছে করছে শুভ্র মেয়েটিকে নিয়ে নিজের রুমে কি করছে। রোদ নিজের কৌতূহল দমিয়ে রাখতে পারল না। পা টিপে টিপে শুভ্র রুমের সামনে এসে দাঁড়ায়। দরজা হালকা চাপানো। রোদ কাঁপা কাঁপা হাতে দরজা খুলে চোখের সামনে শুভ্র অন্য একটা মেয়েকে জড়িয়ে ধরতে থাকে। সাথে সাথে নিজের মুখ চেপে ধরে দরজা থেকে সরে যায়। নিজের রুমে গিয়ে দরজা আটকে দেয়। এতক্ষণ আটকে রাখা কান্না বেরিয়ে এসে হু হু করে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ে। রোদ ফুপিয়ে কেঁদে ওঠে। রোদ, আসলে আমি আসলে বোকা। ভালো একটু ব্যবহার, ভালোভাবে দুটো কথা বলাতে আমি সব কিছু ভুলে গেছিলাম। আমাকে হয়তো সে ভালোবাসে না, কিন্তু আমার মতো মানুষকে ঘৃণা করা যায়, ভালোবাসা যায় না কখনো। বাঁধনহারা প্রেম, পর্ব 6। পুরো গল্পটা প্লেলিস্টে।